সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আমরা পুঁজিবাজার নিয়ে থাকতে চাই এবং পুঁজিবাজারের বর্তমান যে অবস্থা সেটি স্বাভাবিক কিনা সেই জায়গায় থাকতে চাই এবং টেকনিক্যাল অ্যানালিস্টদের আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে দুজন অ্যানালিস্ট আছেন মোহাম্মদ আলী জাহাঙ্গীর, সিইও আমারস্টক.com, যিনি একজন টেকনিক্যাল অ্যানালিস্ট। জাহাঙ্গীরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন পরিচিত মুখ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমতুল্লাহ, টেকনিক্যাল অ্যানালিস্ট। রহমতুল্লাহ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে থাকুন এবং স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করে সরাসরি আমাদের সাথে যোগ দিতে পারেন। কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারেন। রহমতুল্লাহ ভাই, আমরা গত প্রোগ্রামে দেখেছি যে অর্থমন্ত্রী বলেছেন, একটি আশার কথা বলেছেন যে তার উপরে আস্থা রাখতে এবং পুঁজিবাজারের উপরে আস্থা রাখতে। এটি অনেকটাই ইতিবাচক। এই কারণে তিনি নিজেও বলেছেন যে আমি হিসাববিদ, আমি বুঝি, সব কিছু ইতিবাচক। আবার অন্যদিকে বিএসসিসির চেয়ারম্যান তিনি বলেছেন বাজার স্থিতিশীল এবং বড় কোনো ধরনের উত্থান পতন হয়নি, যে কারণে বাজারে বিনিয়োগকারীরা মানে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়নি বলে তিনি মনে করছেন। তো আপনার দৃষ্টিতে কি মনে হয় যে পুঁজিবাজারের যে গত 8 বছর বা 9 বছরের যে অবস্থান, সেটি একটি জায়গায় পৌঁছেছে, এমন একটি জায়গায় যেখান থেকে সবাই এটি মনে করছেন যে বাজার ঠিক আছে? এটি আসলে কি সেই জায়গায় পৌঁছেছে কিনা? ধন্যবাদ হাসিব ভাই। আজকের দর্শকদের আসসালামু আলাইকুম, শুভ দুপুর। তো প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা সলিড বটমের প্রত্যাশায় সবাই আছি, দীর্ঘদিন যাবৎ ডাউনে আছে। তো আমাদের ক্যালকুলেশন যেটুকু আছে সেটুকু আমরা বুঝতে পারছি যে না, সলিড বটম বলতে আমরা যেরকমটা বুঝি, যেমন 2011 থেকে 13 সাল 14 সালে একটা বটম ছিল, সেই 14 থেকে আমরা 2017 নভেম্বর পর্যন্ত একটা উত্থান দেখেছি। তারপর 2018 থেকে শুরু থেকে পড়তেছে। এখন এই পড়াটা আমাদের হিসাব অনুযায়ী শেষ হয় নাই, এটা শেষ হয় নাই। তো যেহেতু মাননীয় মন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আমরাও আশা করতে পারি। একটা হচ্ছে যে পুঁজিবাজারের, আমরা অনেকবার বলেছি পার্সোনালি আমি, যে পুঁজিবাজারের নিজস্ব ধর্ম আছে, নিজস্ব আইন কানুন আছে, নিজস্ব গাইডলাইন্স আছে, সেই রকম করেই চলবে। আমরা সাধারণত যে কজ অ্যান্ড ইফেক্ট দেখতে চাই, যে পুঁজিবাজার পড়তেছে এটা কারণ খুঁজতে পারি। অনেক সময় আমরা অর্থনীতির সাথে পুঁজিবাজারের একটা কোরিলেশন দেখতে চাই, এটাতে দোষের কিছু নেই, কিন্তু সবসময় এই কোরিলেশনটা আমরা পাবো না। একদম পরিষ্কার করে আমি বলতে চাই, সবসময় কোরিলেশনটা থাকে না। যেমন বর্তমানে এখন কোরিলেশন নাই। তো যদি একটা ছোট্ট উদাহরণ দেই, যে আমাদের ঘড়িতে সেকেন্ডের কাটার সাথে মিনিটের কাটা, মিনিটের কাটার সাথে ঘন্টার কাটার সংযোগ আছে একটা হুইল দিয়ে। পুঁজিবাজারের ক্ষেত্রে পুঁজিবাজার এবং আমাদের অর্থনীতির মধ্যে এরকম সুনির্দিষ্ট কোনো যোগসূত্র নাই, কোনো হুইল নাই। আমরা মনে মনে নিজেরা একটা তৈরি করে নেই। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যে আশাবাদ ব্যক্ত করছে, আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি, কিন্তু পার্সোনালি আমার মনে হয়, আমি যতটুকু বুঝি যে না, আমরা সেই পর্যায়ে এখনো আমাদের মার্কেট পৌঁছায় নাই যে এখান থেকে আমরা আবার নতুন করে শুরু করতে পারি। অর্থাৎ আমরা উত্থান পতনের মধ্যেই আছি, বৃহত্তর পতনের মধ্যেই আছি। এর মধ্যে আপ ডাউন থাকবে, কিন্তু সলিড বটম যেটাকে আমরা বলতে চাই, সেই জায়গাতে আমরা আসি নাই এখনো। জাহাঙ্গীর ভাই, সলিড বটমে এখনো পৌঁছায় নাই মার্কেট, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটি বলার সুযোগ তৈরি হয়েছে কিনা যে বাজার অস্বাভাবিক না, বাজার স্বাভাবিক আছে, স্বাভাবিক গতিতে চলছে, বড় ধরনের কোনো পতন নেই। আসলে ইন্ডেক্স যদি আমরা দেখি যে 6000 ইন্ডেক্স 6000-এর নিচে, এখন 5500 ইন্ডেক্স 6700 পর্যন্ত গিয়েছিল সম্ভবত এই বড় ধসের পরে। তো সেক্ষেত্রে তো বড় ধরনের কোনো পতন নাই, ইন্ডেক্সের 5500 আছে, সেখান থেকে আবার 6000 হয়, অর্থাৎ এটি স্বাভাবিক। কিন্তু ভেতরে যে কোম্পানিগুলো আছে, যে পরিমাণ সাপ্লাই, যে পরিমাণ ডিমান্ড, সেই হিসাব এবং শেয়ারের যে প্রাইস, যিনি বিনিয়োগকারী তিনি তো কোনো কোম্পানিতে বিনিয়োগ করেন, সেই কোম্পানির শেয়ারের প্রাইস কোন জায়গায় আছে সেটি তো তিনি দেখবেন। সেই হিসাবে কি আপনার মনে হয় যে বাজারে বড় ধরনের কোনো পতন হয়নি, বড় ধরনের কারেকশন হয়নি শেয়ারে? বড় ধরনের কারেকশন এখন সেটা আসলে কত বড় হলে আমরা বলবো যে এটা আসলে বড়, সেটা একটা ডেফিনিশনটা তো একটা ফ্যাক্টর। আর যারা বলছেন যে বাজার অস্বাভাবিক না,
আমি একটু দ্বিমত পোষণ করব। বাজার অস্বাভাবিক না এই কথাটা ঠিক না আমার মনে হয়। এটা আসলে একটা পার্সপেক্টিভের ব্যাপার। এখন যারা বলছেন যে বাজার অস্বাভাবিক না, তাদের কাছে হয়তো আরও অস্বাভাবিক হলে সেটা অস্বাভাবিক ঠেকবে। কিন্তু যখন ব্যাপারটা ঘটে, যখন বাজারে একটা পতন ঘটে বা ইন্ডেক্স পড়ে যায়, ধরুন আপনি 2010-এর কথাই যদি বলেন, যখন পড়ছিল তখন কিন্তু কেউ স্বীকার করেনি যে এটা পতন। এটা একটা সময় পরে গিয়ে তারা স্বীকার করলো যে এটা পতন, তখন কিন্তু অনেক দিন পার হয়ে গেছে। এখনও যে ব্যাপারটা ঘটছে, এই ব্যাপারটাকে অস্বাভাবিক না বলার পিছনে রিজন একটাই, তারা স্বীকার করতে চান না, তার দায়িত্বটা হয়তো এড়াতে চান, এই জন্য তারা এখনও স্বীকার করছেন না। বাট বাজার অস্বাভাবিক এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ যখন আপনি আমাদের মতো এই যতটুকুই ডেপথ বলেন, সেখানে যদি 500 কোটি টাকার নিচে টার্নওভার হয়, তাহলে আমি বলবো সেটা অস্বাভাবিক একটা লেনদেন এবং সেটা একটা অস্বাভাবিক বাজার। 500 কোটি টাকার উপরে যদি থাকে লেনদেনটা, তাহলে আপনি বলতে পারবেন যে এটা অস্বাভাবিক না। এটা একটা সাধারণ ডেফিনিশনের ক্ষেত্রে যদি আমি বলি। সো এখন আপনার টার্নওভার কত, 300 কোটি টাকার কাছাকাছি এখন প্রতিদিন টার্নওভার হচ্ছে, এটা অবশ্যই অস্বাভাবিক। এটাকে আজকে তো 300-র নিচে নেমে যেতে পারে। সো এটা অবশ্যই অস্বাভাবিক, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই যদি আমি শুধু টার্নওভার দিয়ে এই ব্যাপারটাকে দেখি। কিন্তু অনেকে বলছেন যে আইপিও বাজার তো ঠিক আছে, আইপিও বাজারে 12, 14, 15 দেখেন, গুণ আইপিও আবেদন বাজার পড়ছে। সবসময় ঠিক ছিল। গত 3-4 বছর আইপিও বাজার সবসময় ঠিক ছিল। এখন বাজার খারাপ হলে আমরা একটা রিজন খুঁজে বের করার চেষ্টা করি যে বাজার এখন খারাপ কেন, আইপিও বাজার তো ভালো আছে। মানে আমাদের সহ্য হচ্ছে না যারা আইপিওতে বেনিফিট করতেছে, প্রফিট করতেছে, তাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের তাদেরটা সহ্য হচ্ছে না যে তারা কেন প্রফিট করবে, আমরা কেন, অনেকটা এরকম সাইকোলজি। সো আমার মনে হয় না যে এই ধরনের রিজন খোঁজার কোনো কারণ আছে, মানে কারণ থাকা উচিত। আইপিও বাজারের মতো থাকবে। সেটাতে যদি রেগুলেশন থাকে, সেই রেগুলেশনগুলো আমাদের রেগুলেটরি কমিটি দেখবে, ডিএসি দেখবে। আমাদের সেটা নিয়ে কথা বলার খুব একটা বেশি কিছু করার না, নেই। কিন্তু যারা বলছেন যে বাজার ঠিক আছে, তারা তো এই এক্সাম্পল টানছেন যে আইপিও বাজারে তো মানে যে প্রাইমারি শেয়ার পাওয়ার জন্য 12-14 গুণ আবেদন করছে, তার মানে তো বাজারে এখানে বিনিয়োগকারীদের আগ্রহ আছে। দেখেন, এক একটা ইস্যু সাইজ যে ছোট সাইজের হয় 20 কোটি, 30 কোটি, 50 কোটি টাকার, আর আমাদের দেশের যতটুকু বিনিয়োগকারী আছেন, যত মানুষ আমরা, 17 কোটি 16 কোটির দেশ, সেখানে সবসময় এগুলো ওভার সাবস্ক্রাইব হবে, এটাতে কোনো সন্দেহ নেই। এমন কোনো আইপিও ছিল না যেটা আন্ডার সাবস্ক্রাইব হয়েছে। সো এই ধরনের কথা বলে আসলে কোনো লাভ নেই। আমরা নিজেরাও জানি যে ওভার সাবস্ক্রাইব সবসময়ই হবে, কারণ আমাদের আইপিও সাইজ ছোট। এটা যদি 500 কোটি টাকা সাইজের আইপিও হতো, 300 কোটি টাকা সাইজের আইপিও হতো, সেক্ষেত্রে যদি এটা 15 গুণ ওভার সাবস্ক্রাইব হতো, সেক্ষেত্রে আপনি একটা উদাহরণ দিতে পারতেন। 20 কোটি টাকার আইপিওতে তো ওভার সাবস্ক্রাইব হতেই পারে, এটা খুব স্বাভাবিক, তাই না? সো আইপিও বাজারের সাথে এটা রিলেশন খোঁজার আমার মনে হয় না কোনো স্কোপ আছে। রাউতাল ভাই, যে প্রাইস যদি আমরা দেখি যে 2010 বাদ দিলাম, 11, 12, 13-তে সে থেকে তো পড়ছে। আপনি যদি শেয়ারের প্রাইসগুলো দেখেন, ব্যাংক দেখেন, লিজিং দেখেন, ইন্স্যুরেন্স দেখেন, পাওয়ারের কিছু কোম্পানি দেখেন, যে দেখবেন প্রাইস কিন্তু সেই প্রত্যেক বছরই তার চেয়ে কমে যাচ্ছে। হ্যাঁ, আপনি যে এক্সাম্পল দিয়েছেন যে গত 2-3 বছরে একটু ভালো ছিল, 17 সময় একটু ভালো ছিল, তখন যেটুকু বেড়েছিল এখন কিন্তু সেই জায়গায় নেই, তার চেয়ে অনেক নিচে নেমে গেছে। ইন্ডেক্স কিন্তু সেই ধরনের কমেনি। এর কারণটা কি? মূলত হচ্ছে যে দেখেন, ইন্ডেক্স আমরা দেখেছি এর আগেও একদম পরিষ্কার যে শুধুমাত্র ব্যাংকের সামান্য 8 আনা, 30 পয়সা, 50 পয়সা, 1 টাকা বৃদ্ধি করার, আর জিপির কয়েক টাকা বৃদ্ধির ফলে দেখা যাচ্ছে যে ইন্ডেক্স -2 বা +2, -7, +7 একটা জায়গায় থমকে আছে। কিন্তু ভিতরে ভিতরে অন্যান্য শেয়ারের প্রাইজে কিন্তু রক্তক্ষরণ হয়েছে আমি বলবো। আপনি যদি একটু গত সপ্তাহের শেষ দিন পর্যন্ত আমাদের ডিএসইতে 62টা ইস্যুর প্রাইস কিন্তু বিলো ফেস ভ্যালুর নিচে ছিল, আর 6টা যারা আইপিওতে এসেছিল প্রিমিয়াম সহ, তাদের কিন্তু ওই কাট অফ প্রাইস, যেটাকে আমরা ফেস বলতে পারি, এইটার 6টাই আপনার কাট অফ প্রাইসের নিচে চলে আসছে। এগুলা তো একটা ইন্ডিকেটর। এমনও হতে পারে যে আমাদের ইন্ডেক্সটা আসলে যেভাবে ক্যালকুলেশন করা হচ্ছে, রিয়েল মার্কেটের চিত্রটা সেখানে যাচ্ছে না। কারণ পার্টিকুলার একটা কয়টা সেক্টর একটা আর জিপির মতো বড় যারা লার্জ পেইড আপ ক্যাপিটাল আছে, সেগুলোকে জাস্ট কয়েক টাকা বৃদ্ধি করার ফলে ইন্ডেক্স পজিটিভ হয়ে যাচ্ছে। কিন্তু আর বাকি যে সেক্টরগুলো আছে সেগুলো তো অনেক প্রাইস পড়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে না, ইন্ডেক্সটা হয়তো প্রপারলি রিপ্রেজেন্ট করছে না হোল মার্কেটটাকে ডিউরিং বিয়ারিশ। আরেকটা কারণ হতে পারে যে অনেক আইপিও আসার ফলে এগুলো তো ইন্ডেক্সে কিছু ওয়েট অ্যাড করেছে। এর ফলে ইন্ডেক্সের যে জায়গাটাতে আসার কথা ছিল আসলে ওই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না।
জাহাঙ্গীর ভাই, এইটির আরেকটি কারণ অনেকে বলছেন যে 2010-এ যে শেয়ার সংখ্যা ছিল, সংখ্যা হিসাবে এখন 4 গুণেরও বেশি, অর্থাৎ তখন যদি 100 শেয়ার থেকে থাকতো এখন 400 শেয়ার। অতটা হয়তো না, মানে দ্বিগুণের কাছাকাছি না, প্রায় 4 গুণের কাছাকাছি। তখন নাম্বার অফ শেয়ার ছিল 250-এর মতো, এখন বোধহয় 360টা। কোম্পানি না, নাম্বার অফ শেয়ারস। তখন এক একটা পেইড আপ, আপনি ব্যাংকের পেইড আপও কত ছিল, এখন ব্যাংকের পেইড আপ কত, তো শেয়ার সংখ্যার হিসাবে কিন্তু মানে আপনার শেয়ার সংখ্যার হিসাবে ইনডেক্স ক্যালকুলেশন হয় না, তো ইনডেক্স ক্যালকুলেশন হয় না, কিন্তু আপনার যে 4 গুণেরও বেশি শেয়ার, এই 4 গুণেরও বেশি শেয়ার যে বাজারে এসেছে, ডিমান্ড কতটুকু বেড়েছে দেখেন। যখন 4 ভাগের 1 ভাগ শেয়ার থাকলে, একটা ফোন নিয়ে আপনার উত্তরটা নিব। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, সরকার যে বিভিন্ন যারা ঋণ খেলাপি বিপদগ্রস্ত তাদেরকে টাকা পয়সা দিয়ে মানে ভর্তুকি দিয়ে ওদেরকে সাহায্য করতেছে, যারা শেয়ার বাজারে লস করতেছে তাদেরকে কি সাহায্য করে বিদায় করে দেওয়ার প্রস্তাব দেওয়া যায় কিনা? দর্শক, আমরা এই আলোচনাটাই করছি যে আপনি বলছেন যারা লোকসান করছে, কিন্তু যারা রেগুলেটর আছেন বা বিভিন্ন স্টেক হোল্ডার, তারা কি মনে করছেন যে আসলে বাজার খারাপ আছে কিনা? কারণ আপনি দেখেছেন বিভিন্ন মহল থেকে যারা কর্তৃপক্ষ, যারা নিয়ন্ত্রক সংস্থা, তারা কিন্তু বলছেন যে অস্বাভাবিক বাজার না। তো সেই হিসাবে সরকার কি কারণে দিবে? এই প্রশ্নের উত্তরটি আপনি হয়তো পেয়েছেন, তারপর অতিথির কাছে জানবো। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো, বলুন, আপনি প্রশ্নটি বলুন। আসলে তো আমাদের প্রশ্ন করার বিষয় থাকে না, আপনার প্রশ্নগুলোর অ্যান্সার যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি পাই তাহলে আই হ্যাভ নাথিং টু সে। আর ওই যে ভদ্রলোক আছেন ডাইন পাশে, ওনাকে আমি সেলিউট দেই একটা মানে স্পষ্ট কথা বলার জন্য, যে বলছে যে বাজার অস্বাভাবিক না। অতিথি কিন্তু ডাইরেক্ট বলছেন বাজার অস্বাভাবিক। আরে ভাই, 1 মাস আগে যে শেয়ার মূল্য ছিল 28 টাকা, এখন সেটা 14 টাকা, এটা অস্বাভাবিক না স্বাভাবিক? মধ্যমায়ের দেশ বলে বাংলাদেশ, একটা বেনসন সিগারেটের টাকা 3টা শেয়ার পাওয়া যায়। আমরা কোথায় বাস করছি? কারা বলে বাজার অস্বাভাবিক না, তাদের একটু সামনে আনেন তো, প্রশ্নটা আমি করে আমাকে আনসার দেখ। দর্শক, ধন্যবাদ, থাকুন আপনি আমাদের সাথে। জাহাঙ্গীর ভাই, যেটা বলছিলেন যে নাম্বার অফ শেয়ার অনেক বেড়েছে, আসলে দেখুন আপনি যদি এই হিসাবটা করেন যে তখন 4 ভাগের 1 ভাগ শেয়ার ছিল বাজারে, তখন এই শেয়ারগুলোর দাম কিন্তু 4 গুণ ছিল। হ্যাঁ, তো মানি ফ্লো যদি বলেন, এখন সেই তুলনায় কিন্তু আমাদের মানি ফ্লো অনেক কমে গেছে। সো নাম্বার অফ শেয়ার বাড়াতে পাবলিক পার্টিসিপেশনটা বাড়াটা খুব ভালো, সেটা আমি তো মনে করি না খারাপ। এটাতে তো বাজারের ডেপথ বাড়তেছে নাম্বার অফ শেয়ার যদি বেশি থাকে। সো আপনি চাইলে মানে ফেস ভ্যালুও কিন্তু তখন 100 টাকার ফেস ভ্যালু ছিল অনেকগুলো কোম্পানির, পরে 10 টাকা হলো, তো নাম্বার অফ শেয়ার তো অবশ্যই বাড়বে। মানে সেটা আমি খারাপভাবে দেখছি না, এটাতে লিকুইডিটি ক্রাইসিস বাড়বে বলে আমার মনে হয় না। কিন্তু ডিমান্ড সাপ্লাই তো মোটা দাগে যদি মানে যারা বুঝে, ডিমান্ড সাপ্লাই ব্যাপারটা আছে। এখন আপনার প্রতিনিয়ত যে শেয়ার বাড়তেছে, আপনার কিনতে তো টাকা লাগছে সেই একই পরিমাণ, কিন্তু যে পরিমাণে নতুন শেয়ার হচ্ছে, যে পরিমাণে বোনাস অ্যাড হচ্ছে, যে পরিমাণে আইপিওতে আসছে, রাইট আসছে, সেই পরিমাণে কি ডিমান্ড আসছে? এখন বাজারে যদি আপ ট্রেন্ড না থাকে, বাজার যদি ভালোর দিকে না থাকে, তাহলে ডিমান্ড আসবে না, এটা জেনারেল রুল। খারাপ বাজারে ডিমান্ড যদি না আসে, ডিমান্ড বরং যদি কমে যায়, তখন যদি আপনি সাপ্লাই বাড়িয়ে দেন, তাহলে কি ইফেক্ট হয়? এটা নিয়ে আসলে যারা কাজ করার, আমি জানি না এই ধরনের কোনো সেল আছে কিনা, যারা বাজারটাকে আসলে বুঝে যে এই বাজারে কতটুকু আইপিও আনা উচিত, কতটুকু দিলে সেটা নিতে পারবে বাজার, এটা নিয়ে আমার মনে হয় না কোনো রিসার্চ বা কেউ কাজ করে আমাদের দেশে। সো তারা আইপিও আনতেছে, যারা ইস্যু ম্যানেজার আছে, আমরা সবসময় এসিসিকে দোষ দিই, বাট যারা ইস্যু ম্যানেজার আছে যে কোম্পানিগুলো, তারা যে আইপিওগুলো সিলেক্ট করে যে কোম্পানিগুলোকে আনছে, তাদের এই কোম্পানিগুলো আনার তো আসলে আমার মনে হয় না যে যেটা কাট অফ প্রাইসের নিচে 6টা কোম্পানি চলে গেছে আমরা দেখলাম। তো কাট অফ প্রাইসটা এমনভাবে নির্ধারণ করা যেটা আসলে সেফটি মেজার তো থাকা উচিত, যে 40 টাকা যদি কাট অফ প্রাইস থাকে, তো 40 টাকার নিচে যাতে কখনো না আসে। তাহলে ইস্যু ম্যানেজারগুলো কী করছে? এসএসসির দোষের চাইতে আমি বলবো যে এসএসসি তো পেপারস যদি ঠিক থাকে, এসএসসির পারমিশন দিতেই হবে। কেন পেপারস দেখতে হবে কেন? ফিজিক্যাল ভিজিট করছে না কেন? সেটা আমি জানি না, মানে এটা যদি তাদের লতে থাকে তারা করবেন, কিন্তু কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আসলে আপনার অনেক ক্ষেত্রেই বলার কিছু থাকে না। এরপরে তো যেটা আপনি করবেন সেটা আলাদা ইন্সপেকশন। তার মানে রহমতুল ভাই, কাগজ বানিয়ে তারপর বিনিয়োগকারীদেরকে এক ধরনের প্রাইস শো করা হয় যে সবাই এই রেটে নিতে চায়, তারপরে যখন মার্কেটে আসে তারপরে প্রাইস কমে যায়, অর্থাৎ বিনিয়োগকারী কাগজে আটকে গেছেন, কাগজ পাচ্ছেন ভালো, কিনছেন, পরে দেখছেন কাগজ খারাপ। এটি বিএসএসসি কাগজ দেখে দিচ্ছে।
ফিজিক্যাল ভিজিট করছে না। তো বিনিয়োগকারীরাও তো আর সুযোগ নাই, তারাও দেখে দেখেন আসিফ ভাই, কাগজে যদি থাকে একটা ক্যালকুলেশন, সেই জিনিসটা ভিজিট করে সেই ক্যালকুলেশনটা তো আর মেজার করা যাবে না ওভাবে। কাজে এসএসসি কে যে আপনি বলে দিবেন যে তারা কেন ভিজিট করে কি তারা দেখতে পারবে যে তার আসলে প্রফিটেবিলিটি কত ছিল? কে দেখবে? তারপরে এভাবেই টাকা চলে যাবে। যারা ইস্যু ম্যানেজার তারা কি করছে? আমরা কখনোই এই কথাটা বলি না। ইস্যু ম্যানেজাররা কি করছে? তারা কেন এই ধরনের ইস্যু এই যে আপনার পারমিশন দিচ্ছে বিএসএসসি, ইস্যু ম্যানেজারের পারমিশন কে দিচ্ছে? বিএসএসসি। তার পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা কার? মানে একই সাথে দুজনই জড়িত। না, এখানে মনিটরিং করার সুযোগ আছে এবং এটা এসএসসি সম্ভবত পালন করছে না। ইভেন তাদের ম্যান পাওয়ার শর্টেজ থাকতেই পারে। ইন দ্যাট কেস তারা বাইরের থেকে সাহায্য নিতে পারে, একটা কনসাল্টিং ফার্ম নিয়োগ করতে পারে, যে তারা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ভেরিফাই করে রিপোর্ট করবে। সরাসরি এসএসসির দায়িত্ব, এসএসসি যদি না পারে তাদের ম্যান পাওয়ার ক্রাইসিসের জন্য, সে কনসালটেন্ট নিতে পারে। কনসালটেন্ট সেখানে মানে একদম যেখানে যেখানে যাওয়ার ফিজিক্যাল ভিজিট যেটাকে আমরা বলি, সেখানে মিলায় দেখে যে হ্যাঁ এই পেপারসের সাথে কোথায় কোথায় আছে। যদি কোনো ঘাপলা থাকে, আপনাকে আমি বলি যে ওইখানে অবশ্যই ক্লু থাকবে। চোর যদি চুরি করে সেখানে, ডাকাত যদি ডাকাতি করে সেখানে কিন্তু ক্লু থাকেই। একজন হত্যা যদি হয়, কেউ ধরতে পারছে না, এটা তো কেউ না কেউ বের করে কিভাবে? ওখানে কিন্তু ক্লু থাকে। যে অপরাধ করবে যতই পেপার রেডি করুক না কেন, বাস্তব ক্ষেত্রে যখন আমি পা রাখবো সেখানে কিন্তু ক্লু আমাকে বলে দিবে যে হ্যাঁ এই পথে করছে। তো সেইগুলো যদি আমরা ধরতে পারি তাহলে দেখা যাবে আমরা অনেক দুর্বল। ভাই সার্বিকভাবে কি মনে হচ্ছে, রহমতুল্লাহ ভাই যেটি বললেন যে কারেকশন হওয়ার সম্ভাবনা আরো আছে, আপনার কি মনে হয়? দেখেন এখন যে জায়গাটায় বাজারটা আছে, আমাদের অনেকেরই প্রেডিকশন ছিল যে বাজারটা এখান থেকে একটা ছোট্ট পুলব্যাক, আরেকটা হয়তো আপথ্রাস্ট আমরা পাবো, ছোট হোক বড় হোক সেটা বোঝা যাবে যে কতটুকু প্রেশারটা আসে সেটা দেখে। কিন্তু সেটাও আমরা এখনো পর্যন্ত দেখছি না। তো এটা খুব স্বাভাবিক, হয়তো কিছুদিনের মধ্যে দেখা যেতে পারে। আর যদি না পাওয়া যায় তাহলে নেক্সট সাপোর্ট লেভেল সম্ভবত আরও 100 বা 200 পয়েন্ট নিচে, তারপরে গিয়ে হয়তো আরেকটা আপথ্রাস্ট আমরা পেতে পারি। বাট সেটা কতটুকু সাস্টেইন করবে এটা আসলে তখনই বলা যাবে। এখন আসলে সে সম্বন্ধে এই মুহূর্তে বাজার হচ্ছে 5494 পয়েন্ট, ইন্ডেক্স 11 পয়েন্টের মতো কমেছে। তো দেখলে তো মনে হয় যে না, অস্বাভাবিক কি, মাত্র 10 পয়েন্ট কমতেই পারে। কিন্তু শেয়ারের প্রাইস যে পরিমাণ কমছে, সেটি 30 টাকা শেয়ারের দাম 15 টাকা হয়ে গেছে। 500 300 400 পয়েন্ট। দেখেন আসলে আমাদের মার্কেটের এফেক্টিভ ইন্ডেক্স একটাই, ডিএসএক্সি সবাই ফলো করে। বাকি যে ডিএস30 এবং ডিএস সরিয়া, যেটা এই দুইটা সাধারণত কেউ ফলো করে না। তো ডিএসএক্স এর মধ্যে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে বড় পেড আপের যে শেয়ারগুলো, যেমন ইউপিজি বলেন বা জিপি বলেন, যেগুলো পেড আপ খুব বড় এবং মার্কেট ক্যাপটা অনেক বেশি, সে কারণে আপনার এগুলো যখন একটু বাড়ে, যেমন আজকে বোধহয় ইউপিজি বেড়েছে, তো ইউপিজি 2 টাকা বাড়লে দেখতে পারি, ইউপিজি 2 টাকা বাড়লে বা জিপি 2 টাকা বাড়লে যে এফেক্টটা ইন্ডেক্সের উপরে পড়ে, তাতে আপনি দেখেন 19,311 কোটি টাকা মার্কেট ক্যাপ ইউপিজির। মার্কেটে ফ্লোটিং শেয়ার যদি অনেক কম, 10% বোধহয় মার্কেটে ফ্লোটিং শেয়ার কম হলেও ইন্ডেক্স তো এফেক্ট করে। তো আমি যেটা বলছিলাম, আপনার এই সব শেয়ারগুলোর কারণে যেগুলোর যদি একটু প্রাইসটা ধরে রাখে বা অল্প একটু 2% 3%ও যদি বাড়ে, তাহলে বাকি শেয়ারগুলো যে পরিমাণে খুব বেশি পড়ে গেলেও খুব একটা এফেক্ট কিন্তু আপনার ইন্ডেক্সের উপরে পড়ে না। সো এটা ইন্ডেক্স, আমাদের শুধুমাত্র একটা ইন্ডেক্স থাকার কারণে আমরা আসল সিনারিওটা আসলে বুঝতে পারি না সাধারণত। তো আমাদের মনে হয় আরো কয়েকটা ইন্ডেক্স তৈরি করা উচিত, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্স। বা যে প্রথম 3টি কোম্পানি আমরা যদি দেখি, ইউপিজি, তারপরে ব্যাডবিসি এবং সাবমেরিন। ব্যাডবিসির হচ্ছে 26,000 কোটি টাকা তার মার্কেট ক্যাপ, 26,000, 20,000, 45,000, শুধু দুইটা 10%-এর বেশি। ইউপিজি এবং ব্যাডবিসি হচ্ছে টোটাল মার্কেট ক্যাপের 10%, মোর দ্যান 10%, এবং জিপির আছে আরো 7-8%। মানে এই 3টি কোম্পানি যদি বাড়ে অলমোস্ট 20%। সেটাই, যদি আপনার ইন্ডেক্স, যদি আমাদের ইন্ডেক্স তো এখন একটা, এটা যদি 3টে বা 4টে ইন্ডেক্স থাকতো, তাহলে আমরা বাজারের একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারতাম যে দেখেন এই সেক্টরটাতে কিন্তু খুব বেশি পতন হয়েছে। আমরা কিন্তু সেটা এখন বলতে পারি না, বিকজ এই ধরনের কোনো ক্লিয়ার কোনো ইন্ডেক্স নাই। এবং আমি জানি না ডিএসসি কেন, ইন্ডেক্স বানানো খুব একটা কঠিন না।
এটা গত 10 বছরও তারা আর একটা মানে কম্পারেটিভ একটা ইন্ডেক্স আমরা পাইনি। সেক্টরাল ইন্ডেক্স হতে পারে, এবং আমরা যদি কেউ তৈরিও করি সেক্ষেত্রেও অবজেকশন আছে যে আমরা, যেমন আইডিএসসি একবার চেষ্টা করেছিল, তারা কিছু ইন্ডেক্স তৈরি করেছিল, সেটা নিয়ে অবজেকশন ছিল ডিএসসি থেকে। তো আসলে এই জিনিসগুলো করা দরকার, নাহলে বাজারের সিনারিওটা আমরা বুঝতে পারবো না। আপনি যেটা বলছেন এটা ঠিক, যে অ্যাকচুয়ালি আমরা বাজারের রিয়েল সিনারিওটা দেখতে পাচ্ছি না। এখন যদি আপনার ইন্ডেক্স আরও 700 পয়েন্ট পড়ে যায়, ইউপিজির প্রাইস হয়তো 50 টাকাও পড়বে না, কিন্তু অন্য শেয়ারগুলো যে পরিমাণ এফেক্টেড হবে এই 700 ইন্ডেক্স পড়াতে, সেটাতে দেখা যাবে যে অলমোস্ট আপনার অনেকের পোর্টফোলিওতে হয়তো 50% ইকুইটি নাই হয়ে যাবে। যদি আমরা ব্যাটবিসি এবং ইউপিজি আর জিপি দেখি, তিনটার হচ্ছে মার্কেট ক্যাপ প্রায় 1 লাখ কোটি টাকা, যেখানে 4 লাখ এখন মনে হয় 10-11 হাজার কোটি টাকা হচ্ছে ডিএসসির মার্কেট ক্যাপ, তার মানে হচ্ছে 25%। তিনটি কোম্পানি 25%, সেটা অস্বাভাবিক না, সেটা থাকতেই পারে, জায়ান্ট কোম্পানি থাকতে পারে, কিন্তু ইন্ডেক্স তো ইন্ডেক্সে এফেক্ট করছে। ওটাই বললাম যে ডি6টা না থেকে আরো দুই একটা ইন্ডেক্স যদি থাকে। আমরা একটু রহমতুল্লাহ আপনার কাছে যেতে চাই, ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি আপনার কাছে কি মনে হচ্ছে? টেকনিক্যালি এটি কোন জায়গায় আছে টোটাল ব্যাংকগুলো? ডিভিডেন্ডের সময় চলে এসেছে। আমাদের ইনস্টিটিউশনগুলো অনেক, এটা ব্যাংক হচ্ছে আমাদের কাছে এখন ডিভিডেন্ড ইল্ড স্টক, যে এটা প্রতি বছর ভালো ডিভিডেন্ড দেয়, এই ডিভিডেন্ড নিতে হবে। তো এই ডিভিডেন্ডটা সাধারণ প্রান্তিক বিনিয়োগকারী বা ট্রেডারের চাইতে ইনস্টিটিউশনগুলা বেশি ধারণ করে, এবং তারা কিন্তু এই ডিভিডেন্ডগুলা নেবে বলে আমি বিশ্বাস করি। তো ডিভিডেন্ড নেওয়ার পরে একটা সেল প্রেশার আসবে ধারণা করছি। তো মানে টেকনিক্যালি কোন জায়গা আছে মনে হচ্ছে কি এই জায়গা থেকে আরেকটু কারেকশন হতে পারে নাকি আপ? যেটা আমার ধারণা যে রেকর্ড ডেটের পরে বা ডিক্লারেশন পরে পড়তে থাকবে, আপ টু ডিক্লারেশন পর্যন্ত এইরকমই একটা সাইডওয়েজ অল্প আপ ডাউনের মধ্যেই থাকবে। একইভাবে আসতে চাই আমরা লিজিং কোম্পানি, যদিও লিজিং এর কোনো টার্নওভার নেই গত বেশ কয়েক বছর ধরে, একদমই টার্নওভার নেই, তো তারপরও লিজিং কোম্পানিগুলোর শেয়ার তো একই জায়গায় আছে, মানে একদম নিচের লেভেলে। এইগুলোর কি অবস্থা ব্যাংকের মতোই? এগুলোর অবস্থা তো আরো খারাপ, যে ব্যাংক তো কিন্তু সে 2017 সালে আমরা যে আপ ট্রেন্ডটা দেখেছিলাম সেটা কিন্তু বেসড অন ব্যাংক। 2017 নভেম্বর থেকে জানুয়ারিতে যে আপ ট্রেন্ড দেখলাম সেখানে ইন্স্যুরেন্স ছিল। আমরা কিন্তু 2010-এর পর থেকে এই যে কি বলে লিজিং ফিনান্স যে সেক্টর আছে, এই সেক্টরে কিন্তু কোনো মুভমেন্ট আমরা এই পর্যন্ত দেখি। এখন যেখানে আছে সেখান থেকে কি উপরের দিকে যাওয়ার না, এখন যে অবস্থায় আছে এখন এইরকম কোনো সিগনিফিক্যান্ট কি বলে সিগনেচার বা নাই, সাইন নাই, এটা দেখা যাচ্ছে। আমি একটু আসতে চাই এই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটু, জাহাঙ্গীর ভাই যদি দেখেন আজকে মোটামুটি ইন্স্যুরেন্স সেক্টরগুলো গত বৃহস্পতিবার দেখেছি এবং আজকে মোটামুটি একটু আপ হচ্ছে, কারণ এগুলোর এক একটির প্রাইস কিন্তু প্রায় 30 থেকে 40% কমে গেছে। অর্থাৎ 30% কমে গেলে এখন যেটি হচ্ছে এখান থেকে কিন্তু ওই আগের প্রাইসে যেতে হলে 50% বাড়তে হবে, অর্থাৎ 45 টাকাটা 30 টাকায় চলে আসলে এখন 30 টাকা থেকে 45 টাকা যেতে হলে কিন্তু তার 50% ইনক্রিজ করতে হবে। তো সেই জায়গায় আমরা দেখছি যে গতকালকে এবং আজকে একটু আপ ট্রেন্ড। কি মনে হচ্ছে আপনার যদি কোনো অ্যানালাইসিস থাকে? কোনো ক্লিয়ার পিকচার নেই ইন্স্যুরেন্স সেক্টরে, মানে এইটা আসলে একটা যখন বড় একটা হাই যখন ক্রিয়েট করে, যে হাইটা ইন্স্যুরেন্স সেক্টর ক্রিয়েট করে, এটা অনেক দিন পরে এই হাই থেকে আবার সেই হাইটাকে ক্রস করে যাওয়ার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না এটা একটা বুলিশ ফর্মে আবার গেছে। এখন সে কারেক্টিভ মোডে আছে, এই কারেক্টিভ মোড থেকে সে হতে পারে আরও কারেকশন হতে পারে, আর এখান থেকে উপরে যাওয়ার জন্য যে শক্তিটা দরকার সেই শক্তিটা বাজারের এখন আমার মনে হয় নাই। জি, যদি একটু আপনি যদি কোনো থাকে কোনো অ্যানালাইসিস থাকে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। জাহাঙ্গীর ভাইয়ের সাথে সম্পূর্ণভাবে একমত, আমার অবজারভেশন এরকমই যে জি একটা ফোন নিয়ে আপনার উত্তরটা নিব। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। তো আমার নাম মফিজুর রহমান। জি বলুন ভাই। স্পন্সর ডাইরেক্টরদের জয়েন্টলি 30% এবং ইন্ডিভিজুয়ালি 2% শেয়ার রাখার কথা, তাই না? এই জন্য একটা তো আইনও হয়েছিল, এই আইনটার এনফোর্সমেন্টের খবর কি?
জি, এই আইনটি করেছিল আপনার মনে আছে যে বাজারে যখন প্রচুর বিক্রির প্রেসার চলে আসছিল, বিশেষ করে স্পন্সররা বিক্রি করছিল, তখন 2cc পাওয়ারে এটি বিএসএসসি করেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে বিএসএসসি আইন করেছে, আইনটি দেখার দায়িত্ব বিএসএসসির, এবং আইনটি যারা মানছেন না তাদের পানিশমেন্ট দেওয়ার ক্ষমতাও বিএসএসসি। এখন বিএসএসসি যদি এটি না দেখে, বিএসএসসি যদি আইন নিজে করে সেই আইনটি কারা মানছে কি মানছেন না সেটি দেখার ব্যবস্থা না করেন, তাহলে এখানে আপনারা যারা আছেন, বিনিয়োগকারী যারা আছেন বা বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন, তাদের আসলে কিছু করার আছে কিনা সেটি অতিথিরা যদি উত্তর দেন, যদি একটু সংক্ষেপে বলেন আসলে অন্য কারো কিছু করার আছে কিনা। আইনের শাসন দেখতে চাই একদম পরিষ্কার ভাবে। এটা ভালো একটা আইন, বিশেষ করে আমাদের যে বর্তমান পুঁজিবাজারের যে অবস্থা, এই অবস্থার জন্য এই 2cc আলোকে যেটা বলেছে যে 30% সম্মিলিতভাবে এবং এককভাবে 2% শেয়ার হোল্ড করতে হবে, এটা খুবই জরুরি দরকার। এটার বাস্তবায়ন আমরা দেখতে চাই। স্যার, এই আসলে যেটা বলা হচ্ছে যে 2% থাকতে হবে, 30% করা উচিত। যাদের 30% ছিল, যাদের 2% ছিল, তাদেরটা তারা বিক্রি করে দেয় কোনো নোটিশ না দিয়ে, এবং সেটার কোনো এফেক্ট আমরা দেখি না। সেই ক্ষেত্রে যাদের নাই, যে কোম্পানিগুলো নাই, সেগুলোর আবার বাইব্যাক করে 2% করে এই আশা করা অমূলক। মানে এগুলা বলে আমাদের হাসি লাগে আসলে, কারণ আমাদের দেশে এই আইন আসতে এবং এটা ইমপ্লিমেন্ট হতে, এটা আমার কাছে স্বপ্নের মতোই মনে হয় আসলে। কারণ যেখানে আপনি কিছুদিন আগে দেখলেন ফ্যামিলি ট্যাক্সের একজন ডিরেক্টর, তারা শেয়ার সব বিক্রি করে দিলেন, তারপর তো 4% হোল্ডিং, 30% থেকে, তো তাদের 30% ছিল, তার 30% থেকে কমিয়ে 4% উইদাউট এনি ডিক্লারেশন তারা 30%-এর বেশি ছিল ইনফ্যাক্ট। তো সেখান থেকে তারা কমিয়ে 4% করে ফেলছে, কেউ জানে না। তো আপনি যাদের 20% আছে তাদেরকে 30% করবেন, কিন্তু এই দেশে এই ক্যাপিটাল মার্কেটে আবার তো দেখি যে শেয়ার কিনছেন, কিনে আপনি কারসাজি করেছেন, এই কারণে বড় ধরনের পানিশমেন্ট, অনেক বড় মামলা 2010-এর আমরা দেখেছি যে বড় বড় মামলা ইব্রাহিম খালেদের তদন্ত রিপোর্টের আলোকে, এবং সেখানে ইব্রাহিম খালেদ কিন্তু কোনো স্পষ্ট কিছু বলতে পারেননি, তদন্ত রিপোর্টে কিন্তু স্পষ্ট কোনো বলেননি, বলতে দেওয়া হয়নি, আমি জানি না। বাংলাদেশ ব্যাংক, যে এখানে বাংলাদেশ ব্যাংকের যে ব্যর্থতা ছিল, ব্যাংকগুলো যে কারসাজি করেছে, ব্যাংকগুলো যে নিয়মের বাইরে টাকা বাজারে ঢুকিয়ে আবার তুলে নিয়েছে, এইগুলো কি কেউ আটকে রেখেছিল নাকি এটি অন্য কোনো ব্যাপার ছিল? এই জিনিসগুলো আসলে আমাদের পক্ষে গেস করা খুব কঠিন। আমাদের কন্ট্রোলিংও এখানে নেই, যেহেতু যেটা আমি কন্ট্রোল করতে, অ্যাজ এ সাধারণ বিনিয়োগকারী আমি যেটা কন্ট্রোল করতে পারবো না, সেটা নিয়ে আক্ষেপ করে আমার কোনো লাভ নেই। আমি জানতে পারি, জানার স্বার্থে। কিন্তু আপনি একই দেশে, একই পুঁজিবাজারে, যেখানে স্পন্সররা ডিক্লারেশন ছাড়া বিক্রি করতে পারবেন না, সেখানে ডিক্লারেশন ছাড়া বিক্রি করে চলে যাচ্ছে এবং কেউ কিছু বলছে না, স্টক এক্সচেঞ্জ বলছে না, বিএসএসসি চুপ, এটি কি পৃথিবীর অন্য কোনো দেশে হলে এটি সম্ভব ছিল? আমি বলছি সমস্যা নেই, এটা অন্যান্য দেশের চাইতে হয়তো অত উন্নত আমরা এখনো হতে পারিনি। তো আমি তো বলছি এটার একটা এফেক্ট হতে থাকতে পারে। তো এটা ফোন নিয়ে আপনার কাছে আসবো। দর্শক কে আছে, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে একজন বিনিয়োগকারী বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন ভাই। দেখেন, 2018 সালের 27 মার্চ অ্যাপোলো ইস্পাত একটা ডিক্লারেশন দিল, বিজ্ঞপ্তি পাঠাইলো যে তারা পরীক্ষামূলক একটা নতুন ইউনিট চালু করছে, সেটা এপ্রিলের 1 তারিখ 2018 সাল থেকে কমার্শিয়াল উৎপাদনে গেছে, এবং তাদের পার এনাম 540 কোটি টাকা হওয়ার কথা, রোজগার হওয়ার কথা, রেভিনিউ আসার কথা। সেই ডিক্লারেশনের পরে ক্রমান্বয়ে তারা প্রত্যেক কোয়ার্টারে লস করছে, এবং এরই ফাঁকে ডিক্লারেশন ছাড়া তাদের ডাইরেক্টররা শেয়ার বিক্রি করে ডিএসই এর ওয়েবসাইট মোতাবেক, তথ্য মোতাবেক তারা 1% শেয়ার বিক্রি করে চলে গেছে, যার বর্তমান দাম 6 টাকা 90 পয়সা। এইটা এইবার বি ক্যাটাগরিতে গেছে, আগামীতে যদি জেড ক্যাটাগরিতে যায় এবং ডিলিস্টিং হয়, আমরা কোথায় যাব? এটা দেখভালের কর্তৃপক্ষ কে? আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি, সুনির্দিষ্টভাবে আপনারা কোথাও এই মেসেজটা পৌঁছাতে পারেন কিনা, যেখান থেকে এটা তদন্ত হওয়া সম্ভব। দর্শক অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যাখ্যা করেছেন বিষয়টা। এটি সবাই জানে, ক্যাপিটাল মার্কেটে যারা আছেন সবাই আপনার অ্যাপোলো ইস্পাতের বিষয়টা জানে, এবং আমরা তথ্য যে পৌঁছাবো কিনা, আমরা তো পৌঁছাচ্ছি। এই যে আপনি বলছেন, এটি নিশ্চয়ই কেউ না কেউ দেখছে, এবং আমরা জানি যে রেগুলেটরের অনেকেই এই বিষয়গুলো জানেন, এবং তারা কি করেন সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছু নেই। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি বিশেষ করে আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছিলাম।
সেটা হলো 93 সালে একটা বাজারে ধস ছিল। সেখানে আমরা সবাই জানতাম যে কিছু ভুয়া পেপার এটা ওটা বিক্রি করে মানুষের কাছে টাকা হাতায় নিয়েছিল, সেটা পরে অবশ্য মানুষ জানতো। কিন্তু এখন আমার কাছে মনে হয়েছে যে বর্তমান যে আইপিওগুলো বাজারে আসছে, এটা কি সেই 96 সালের ভুয়া কাগজপত্রের সাথে তুলনা করা যায় কিনা। আর যদি সেটা খতিয়ে দেখার সম্ভব হয় তো মিডিয়াগুলো একটু সচেতন হলে অবশ্যই সেটা পারে। ধন্যবাদ হাফিজ সাহেব। জি ধন্যবাদ আপনার মতামতের জন্য। তো উনি যেটা বললেন যে 96 সালে আসলে ভুয়া ছিল, আর বিষয়টা যে এরকম, আমি স্বর্ণের দোকানে গেলাম, আমাকে স্বর্ণের কম দামে পিতল দিল, তো এইটা হলো এক ধরনের প্রতারণা। আরেকটা হতে পারে যে আমাকে স্বর্ণ চেয়েছি, স্বর্ণই দিল কিন্তু দামে ঠকালো। তো 96 সালে যেটা ছিল যে স্বর্ণের পরিবর্তে তারা পিতল বিক্রি করেছে, আর এখন যেটা হচ্ছে যে স্বর্ণই দিচ্ছে, শেয়ারই দিচ্ছে, এখানে কোনো ভেজাল শেয়ার নাই কিন্তু উপযুক্ত দাম পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি স্বর্ণের পরিবর্তে যে পিতল দিল, ধরেন পিতলের তো একটা ভ্যালু আছে এখন। হ্যাঁ, এখন পিতলের দাম যদি ধরেন 1 টাকা হয় আর স্বর্ণের দাম যদি আপনার ধরেন 10 টাকা হয়, কিন্তু স্বর্ণের দাম যদি 100 টাকা রাখা হয়, অথবা ওই 10 টাকার যে স্বর্ণ সেটিকে ভাগ করে 10 গুণ করে 100 টাকা নিয়ে নেওয়া হয়, তাহলে তো সেই 1 টাকাই হলো পিতলের। হ্যাঁ, এই ভয়াবহ অবস্থা। জি, আমরা ইন্স্যুরেন্স সেক্টরে ছিলাম যেখানে আশা করি বিনিয়োগকারীরা তাদের উত্তর পেয়েছে। স্পন্সরড ডিরেক্টরের ব্যাপারটা যদি লক ইনের মতো করে রাখা যেতে পারে, তাহলে মনে হয় কিছুটা লক ইনে থাকলো, যারা বিক্রি করতে চাইবে তারা ফর্মালি স্পেশাল পারমিশন চাইবে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে জনগণ জানলো, বিদ্যমান আইনে আছে। আপনি সবচেয়ে মজার কথা হচ্ছে আপনার মনে আছে কেপিসিএল নিয়ে, কেপিসিএল তো বিএসএসসি বিক্রি করতে দিল না শেয়ার, স্পন্সরদের তো দিল না, তাহলে কেপিসিএল দিল না কার স্বার্থে? বিনিয়োগকারীদের স্বার্থে। তাহলে যেগুলো বিক্রি করে যাচ্ছে সেগুলো কি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? তাহলে এরা বিনিয়োগকারী আর কেপিসিএল এর বিনিয়োগকারীরা বিনিয়োগকারী, আর যারা অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বিনিয়োগকারী না? তাহলে কি এখানেও কোনো কেউ আছেন যারা বিনিয়োগকারী বলতে তারা সেই পাওয়ারফুল ব্যক্তি বা বিভিন্ন একটি গোষ্ঠী, এরকম কি মনে হয় কিনা আপনার? হ্যাঁ, এখানে বিনিয়োগকারীর মধ্যেও যে পার্থক্য আছে, যারা একেবারে আমরা বলছি যে গ্রাসরুট লেভেলে অল্প পুঁজি, সে কিন্তু সংগঠিত না, তারা সংগঠিত না, যার ফলে তাদেরকে আপনার ঠকানোটা সম্ভব। আরেকটা গোষ্ঠী আছে যারা দে আর ভেরি মাচ পাওয়ারফুল, তাদের টাকা আছে, সম্পদ আছে, মেধা আছে, পেশি শক্তি আছে, তাদের কমিউনিকেশন আছে, দে ক্যান ইভেন চ্যালেঞ্জ দ্য 2CC আওতায় যে সমস্ত রুলস আছে তারা ভায়োলেট করে এবং উইদাউট ইনফরমেশন তারা বিক্রি করার মতো করেছে, এবং এটা কিন্তু ভায়োলেশনস অফ রুল, এবং তারা কিন্তু কি বলে এটাকে নিশ্চিন্তে আছে। তো যদি এটি ভায়োলেশন হয় তারপরে কিভাবে রেগুলেটর বলে যে বাজার স্বাভাবিক আছে? না, আমাদের সেটাই মানতে হবে যে বাজার স্বাভাবিক আছে, কারণ রেগুলেটরি যেটা বলবেন উনি আমাদের মুখপাত্র, সো আমাদেরকে সেটাই মানতে হবে আর কি, যে বাজার স্বাভাবিক আছে। এর মাঝখান দিয়ে অনেক শেয়ার অনেকে বিক্রি করে ফেলবে, অনেক ডিরেক্টর 30% থেকে তাদের কমে যাবে, তারপর আমাদের বলতে হবে যে বাজার স্বাভাবিক আছে। এই যে জায়গায় ছিলাম আমরা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে, যে ইন্স্যুরেন্স সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দীর্ঘ একটা পতনের মধ্যেই আছে, ওই পতনটা চেঞ্জ হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি গত বৃহস্পতিবার, এবং আজকেও ইন্স্যুরেন্স সেক্টর খুব ভালো করছেন যেটা দেখলাম। তো দেখা যাচ্ছে যে আমাদের জেনারেল ইন্স্যুরেন্স হচ্ছে 27টা, এই 27টার মধ্যে মোটামুটিভাবে মনে হচ্ছে যে গ্রিন ডেল্টা, ইস্টার্ন ইন্স্যুরেন্স একটু শক্তি আছে, বাকিগুলা কিন্তু শক্তি নাই। আর অন্যদিকে লাইফ আছে 12টা লাইফ ইন্স্যুরেন্স, তার মধ্যে দেখা যাচ্ছে পপুলার এন্ড প্রোগ্রেস মুভি একটু শক্তি আছে, আর বাকিগুলোর তো নাই। স্যার, প্রোগ্রেসিভের আজকে ট্রেড হচ্ছে মাত্র একটা শেয়ার। এই তো যেটা আমরা আগে গ্রিন ডেল্টা ট্রেডই হয় না, ওই ট্রেডই হয় আজকে। মানে এটা শক্তি থাকলে তাহলে কি হচ্ছে? টেকনিক্যালি আসলে ভলিউমটা আজকে হচ্ছে না, আমরা শক্তিশালী বলি নাই, আমরা বলতে চাচ্ছি যে অন্যদের তুলনায় একটু অগ্রগামী হতে যাচ্ছে। ব্যাংক এবং লিজিং যেটি বলেছেন, ইন্স্যুরেন্সের মধ্যে কি কোনো পার্থক্য দেখছেন কিনা? না, আপাতত কোনো পার্থক্য নাই। এই পর্যন্ত তারা পার্থক্য গড়ে তুলতে পারে নাই। ফ্রম জানুয়ারি 27 তারিখ
যেদিন থেকে আমাদের ইন্ডেক্স পড়েছে ইন্স্যুরেন্সও সেদিন থেকে পড়েছে। ইন্ডেক্স যেমন প্রমাণ করতে পারে নাই যে সে শক্তি সঞ্চয় করলো, ঠিক তেমনি ইন্স্যুরেন্সও এখনো পর্যন্ত আজকে পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে হ্যাঁ সে শক্তি সঞ্চয় করেছে এবং উপরের দিকে যাইতে পারে। যদি ইন এনি কেস এই সপ্তাহে যেতেও পারে, তো আমার যেটা মনে হচ্ছে যে না, এটাকে আমরা খুব একটা গুরুত্ব দিয়ে দেখতে পারি না, কারণ তার পিছু টানটা একটু বেশি আছে। জি, তাহলে এই তিনটি সেক্টর অন্য আছে, পাওয়ার সেক্টর শুধু ইউপিজি ছাড়া আর কোনো কোম্পানিগুলো দেখছি না। আমরা দেখেছিলাম মেঘনা পেট্রোলিয়ামের একটি আপ ট্রেন্ড দেখেছিলাম, তারপরে আইসিবি থেকে বিক্রির একটি প্রেশার, সেই প্রেশার কিন্তু আর নিতে পারিনি, অর্থাৎ কোনো একটি সেক্টর কিন্তু দাঁড়াতে পারছে না। সেক্টর যেমন এই ব্যাপারটা একটু অস্বাভাবিক, কারণ আমাদের বাজারে এর আগে যতবারই আপনার ইন্ডেক্স পড়লো কোনো একটা সেক্টর আদের লো পেড আপ অথবা কোনো একটা পার্টিকুলার সেক্টরে কিন্তু একটু আপ মুভমেন্ট থাকে, সেটা কিন্তু এখনকার বাজারে একদমই নেই। কোনো লো পেড আপের শেয়ারও তেমন কোনো মুভমেন্ট নেই। আপনি যদি গেইনার লুজার দেখেন তাহলে আমার মনে হয় না খুব একটা বেশি শেয়ার লো পেড আপে হলেও কিন্তু আগে আপনি দেখবেন যে 5-6টা কোম্পানি হয়তো হল্টেড ছিল বা একটু ট্রেড ভলিউম বেশি ছিল, এখন কিন্তু সেই ব্যাপারটাও নাই। সো এটা একটু অস্বাভাবিক। অর্থাৎ মানে সমুদ্রের মাঝে কোনো একটি কাঠ যদি পায় সেটি ধরে বাঁচার একটি চেষ্টা এর আগে আমরা দেখেছিলাম, যে এখন সেটিও নাই। এর কারণ কি এইটি হতে পারে কিনা যে আমরা যখন লো পেড আপগুলো বাড়ছিল বা কিছু টেক্সটাইল বাড়ছিল বা যখন আমরা ইন্স্যুরেন্স দেখলাম, তখন কিন্তু রেগুলেটরদের কাছ থেকে এক ধরনের নেগেটিভ আচরণ আমরা দেখেছিলাম এবং এগুলোকে থামানোর একটি চেষ্টা এবং ওপেন বলা হতো। আপনি জানেন ডিএসসির কোনো ডিরেক্টর স্পষ্ট করে বলছে এই জাং টাং এগুলো বাড়তে দেওয়া হবে না, এরকম স্পষ্ট করে বলেছেন। তো এখন কি তাহলে এটি ধরে নিতে পারি কিনা আমরা যে এই যে বাড়ার যে প্রক্রিয়া বা এই যে কাঠ ধরে বাঁচার প্রক্রিয়া সেটিও বন্ধ করে সবাইকে আইপিওর দিকে ফেরানোর একটি, আপনি আইপিওর দিকে সবাইকে ফেরানোর তো কিছু নাই, কারণ অলরেডি সেটা ওভার সাবস্ক্রাইব হয়, আর দিকে ফেরালে ওটা ওভার সাবস্ক্রাইবের জায়গায় ডাবল ওভার সাবস্ক্রাইব, ডাবল হলে তো প্রাইস এখন যেটি 60 টাকা হয় সেটি 120 টাকা হবে, আরো বেশি টাকা নিতে পারবে বিনিয়োগকারীরা। সেটা বাজার যদি সে দাম দিতে চায় সেক্ষেত্রে কারো আপত্তি থাকার কোনো কারণ নেই। মানে আপনি বলছেন যে আইপিও যখন বাজারে আসে তখন যাতে প্রাইসটা আরো বেশি পাওয়া যায়, এটা আসলে আই ডোন্ট নো, এটা বলা সামনে এখন যদি আসে একটা আইপিও তাহলে দেখা হয়তো যাবে যে তার প্রাইসটা দেখে যে কি। একই প্রশ্ন এবং শেষ পর্যায়ে আমরা মানে কোনো জাহাঙ্গীর ভাই যেটি বললেন লো পেইড আপ, এখন তো কোনো কিছুই নাই, এখন যেটি বাড়তে যায় সেটি আমরা দেখছি সেই সেক্টর বা সেই গ্রুপকে ধ্বংস। আইপিওর মার্কেট থেকে যখন সেকেন্ডারি মার্কেটে আসতেছে, যখন আপনি বললেন যে খড়কুটাও পাচ্ছে না, আর আইপিওর বিষয়টা হচ্ছে যে সাধারণ বিনিয়োগকারীর কাছে কিন্তু কোনো কিছু আয়না নাই, কোনো তথ্য নাই, যেমন পুরনো একটা একদম শেষ পর্যায়ে, হ্যাঁ যেহেতু তথ্য নাই সেক্ষেত্রে কিন্তু ম্যানিপুলেশন করা বা এটাকে ওভার প্রাইস করাটা যতটা সহজ, মানুষকে আকৃষ্ট করা, মানুষ সাধারণ বিনিয়োগকারী যত প্রাইস উপরে যাবে তত বেশি আকৃষ্ট হবে, পাবলিক পার্টিসিপেশন বাড়ে, কিন্তু এই প্রাইসটা ধরে রাখার মতো মেকানিজম আমাদের স্টক মার্কেটে আমরা এখন দেখছি না। যদি থাকতো তাহলে ভালো হয়তো একটা স্টেবল মার্কেট পেতাম। ভাই অনেক ধন্যবাদ, জাহাঙ্গীর আপনাকে অনেক ধন্যবাদ। আর দর্শক, এখানে অতিথি দুজন আসলেন এবং তারা যে বিশ্লেষণ করলেন সেটি একদম তাদের ব্যক্তিগত বিশ্লেষণ এবং এইটির উপর ভিত্তি করে কিংবা আমরা যে আজকে যে কথাগুলো আলোচনা হলো সেগুলোর উপর ভিত্তি করে আপনি আপনার বিনিয়োগ করবেন না এবং অন্যের কথায় বিনিয়োগ করবেন না, নিজের টাকা নিজের কষ্টের টাকা বিনিয়োগ করে নিজের সিদ্ধান্তে করুন। এই অনুষ্ঠানটি উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বিজে পড়তে পারবেন। সবাই ভালো থাকুন, এনটিভির সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।